জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ, আর আজ আমার সঙ্গে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। প্রদীপ্তানন্দজি মহারাজ বা কার্তিক মহারাজ নামে আপনাদের সাথে তিনি যোগাযোগ রাখেন, হয়তো পরিচিত, এবং তার পাশাপাশি অনেক অনেক ভক্ত যারা রয়েছেন তাদের কাছে প্রাণের কার্তিক মহারাজ আমার সাথে আজকে স্টুডিওতে রয়েছেন। কার্তিক মহারাজ, অনেক অনেক স্বাগত রিপাবলিক। নমস্কার, রিপাবলিক বাংলার স্বাগত। বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সমস্ত দর্শকদের আমার নমস্কার, শ্রদ্ধা। কার্তিক মহারাজ, আমরা এমন একটা সময় এই কথাগুলো বলছি যে কথাগুলো হয়তো মনে হতে পারে আপনারা বাজার গরম করছেন, হয়তো মনে হতে পারে যে একটা হাওয়া তোলা হচ্ছে, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে নেতা, মন্ত্রী, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, এনারা প্রত্যেকে বলছেন যে জনবিন্যাস বদলে যাওয়া। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অশান্তি, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের উত্তর পূর্ব ভারতে বিভিন্ন জায়গাতে রোহিঙ্গাদের বসবাস এবং আমাদের বাংলাতেও রোহিঙ্গাদের বসবাস। জনবিন্যাস বদলে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো মানে ভারতবর্ষের ভবিষ্যতের ভীষণ একটা বিপদ আসবে। এই জনবিন্যাস সম্পর্কে সচেতন না থাকার জন্য 1947 সালের 15ই আগস্ট ঘটনা ঘটেছিল। এই জনবিন্যাস সম্পর্কে সচেতন আমাদের হিন্দু সমাজের মানুষ চিন্তা করেননি, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা রয়েছেন তারা এর বিরোধিতা করেছেন। কিন্তু সংখ্যাতত্ত্ব গণতন্ত্র, আজকে আপনি যে কলকাতায় আছেন, কলকাতার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছেন এবং এখন পশ্চিমবঙ্গের যে 58টা সিট ভোটে নিয়ন্ত্রণ করছে তারা। এবং পশ্চিমবঙ্গে যখন প্রথম নির্বাচন হয়েছিল তখন 4 জন এমএলএ ছিল। কাদের 4 জন এমএলএ? মুসলিম কমিউনিটির, সংখ্যালঘু সম্প্রদায়ের। ওইটাকে পরবর্তীকালে সেটা বেড়ে এখন প্রায় 57 জন না কতজন হয়েছে আর কি। তো এটা জনসংখ্যার ভিত্তিতেই হয়েছে। যেমন আজকে মুর্শিদাবাদে 5টা জেলা পশ্চিমবঙ্গের, এই 5টা জেলায় তারা যেদিকে বলবেন সেদিকেই হবে। এবং গ্রাম যেভাবে চেঞ্জ হয়েছে, আগে যেসব গ্রামগুলোর নাম ছিল নারায়ণপুর, ভগবানপুর, ভগবানগোলা থেকে আরম্ভ করে সেসব নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ভগবানগোলার নাম তো আছে, এখনও আছে, কিন্তু গ্রামে অনেক যে গ্রামগুলোতে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যেমন আগে ছিল ঈশ্বরপুর, সেটা ইসলাম, ব্রহ্মপুর থেকে বহরমপুর, এটা ব্রহ্মপুরের নাম ছিল। এগুলো হয়েছে চেঞ্জ। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা ইংরেজ উচ্চারণ, যেমন, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রহ্মপুর ছিল। এরকম বহু নাম। তারপরে আরেকটা ঘটনা ঘটছে যে আমাদের যে সংখ্যাগুলো, এই সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের যখন এই সম্পর্কে হিন্দু সমাজ খুব একটা সচেতন নয়। কারণ হচ্ছে যখন স্লেটে ভোট হয়, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠ ছিল, তো সেই সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য বললো তোমরা কোন পক্ষে যাবে, সেটা ভোটাভুটি হয়েছে স্লেটে। ভোটে সেখানে হিন্দুদের তখন হলো কি, যারা ধনী লোক তারা এলো না, বয়স্ক শিক্ষিত লোক, আমার একটা ভোটে কি হবে, এই করে 16% ভোট কমে যায়, যার ফলে সেটা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে পূর্ব পাকিস্তানের সিলেটটা। তো এইরকম আজকে আমাদের শহর অঞ্চলেও অনেক শিক্ষিত মানুষ, মানে আপনি বলছেন সিলেটটা যে কারণে সংযুক্তিকরণ হয় পাকিস্তানের সাথে, ঠিক সেইভাবেই হয়তো যেটা হিমন্ত বিশ্ব শর্মা বলছেন সেটা অলিক কল্পনা না, মানে বাংলা, বিহার এবং অসম, এই 3টে জায়গা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবং তিনি বলছেন 2050 সালের মধ্যে ভারতের থেকে 2050 লাগবে না, কারণ এখন তো মোগলস্তান, এখন যেটা হচ্ছে মোগলস্তান বলে একটা ম্যাপ বেরিয়েছিল, সেই ম্যাপটা পড়ানো হতো। সেই ম্যাপটাতে হয়েছে কি, ইসলামপুরকে নিয়ে, কিষানগঞ্জ নিয়ে, আমাদের রায়গঞ্জে এই এলাকাটা নিয়ে একটা ওরা আলাদা মোগলস্থান তার নাম দিয়ে ম্যাপ বেরিয়েছে। আপনার মনে আছে কিনা? নিশ্চয়ই মনে থাকবে। মানে মোগলস্থান বলে একটা আলাদা ম্যাপ তৈরি করা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী শক্তি। তারা কোন কোন জায়গায় ইসলামপুর
ইসলামপুর, কিষানগঞ্জ, ওই এলাকাগুলো নিয়ে চোপড়াতে আছে, বিচ্ছিন্ন করে আলাদা আলাদা, এবং বিহারের কিছুটা অঞ্চল। তো এটা অটোমেটিকলি সংখ্যা সঙ্গে যুক্ত রয়েছে। এটা তো যুক্তি তর্ক এর সঙ্গে কোনো প্রশ্নই নেই। প্রশ্নটা হচ্ছে সংখ্যার সঙ্গে সম্পৃক্ত। যখন এই সংখ্যাটা আরও বেড়ে যাবে তখন এটা হবে যেটা আমাদের স্বাধীনতার 1947 সালে যে ঘটনা ঘটেছিল, সংখ্যা অনুসারেই হয়েছিল। এবং এটা টু নেশন থিওরি যেটা ধর্মের ভিত্তিতে হয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। রাজনৈতিক দলগুলো, এই বামপন্থীরা যারা বলেন, তারাই তো বলেছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবে দেশ স্বাধীন হবে। মোহাম্মদেঙ্গে চাপান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, এই যে স্লোগানগুলো উঠেছিল, তখন তারা সাপোর্ট করেছিল। এই কলকাতাতেই শহীদ মিনারের সঙ্গে এক পতাকা লাগিয়ে দিয়েছিল, একই পতাকা পাশাপাশি রেখে করেছিল। এটা হচ্ছে আমাদের সংখ্যা বেশি থাকার সময়েও আমরা সচেতন ছিলাম না। আমাদের দেশাত্মবোধ, ধর্মের প্রতি আমাদের যে আগ্রহ, ধর্ম পালন, এগুলো আমরা বিচ্যুত হয়েছি। মহারাজ, আমি বোঝার চেষ্টা করছি যে এই যে আপনি বারবার হিন্দু জাগরণের কথা বলেন, সেটাকে যদি ধরা হয় হিন্দু কনসলিডেশন ইংলিশে যদি বলা হয়, হিন্দু জাগরণের প্রয়োজনটা কি আছে? হিন্দু জাগরণের প্রয়োজন শুধু সংঘবদ্ধতা নয়। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, হিন্দু জাগরণের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের আচার আচরণ তারপরে পালন করা। তারপরে প্রয়োজনটা কি সাংস্কৃতিক দিক থেকে আজকে আমরা বিদেশি আজকে জন্মদিন, আজকে বিবাহবার্ষিকী, সেগুলো সব বিদেশি কায়দায় হচ্ছে। আজকে মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হচ্ছে, তারপরে শঙ্খ বাজানো হচ্ছে না, কেক কাটা হচ্ছে জন্মদিনে। এগুলো সব বিদেশি কালচার আমাদের মধ্যে প্রবেশ করছে। আমরা চাই যে হিন্দু ধর্মের সার্বিক অলরাউন্ড ডেভেলপমেন্ট, শুধুমাত্র সংখ্যা বেশি দিয়ে হবে না। তার জন্য তাদের হিন্দু ধর্মের যে নীতি নিয়ম, আমরা ছোটোবেলা থেকে আমাদের যে শিশুদের সে শিক্ষা আমরা দিচ্ছি না। আপনি বলছেন যে এটা রাজনীতিতেও রূপান্তর করাটা প্রয়োজন? রাজনীতি একটা এমন জিনিস যেটা রাজনীতি নিয়ে একটা কনফিউশন মানুষের আছে, যে আপনারা রাজনীতির মধ্যে ঢুকছেন, রাজনীতি করছেন। রাজনীতি মানে কি? এখনকার যে রাজনীতি, এই রাজনীতিটা নিঃসন্দেহে রাজনীতি। রাজনীতি তো চিরকাল ছিল। মহাভারতে ভগবান কৃষ্ণকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বলা হয়, শ্রেষ্ঠ যোদ্ধা বলা হয়। তা এখানে তো রাজনীতি মানে হচ্ছে রঞ্জ ধাতু থেকে উৎপত্তি রাজনীতি। এর আগেও আমি বলেছি আপনার চ্যানেলে যে যখন নচ দণ্ড নচ দাণ্ডিক নচ রাজ্যং নচ রাজা, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, যখন রাজ্য ছিল না, রাজা ছিল না, তখন কে নিয়ন্ত্রণ করেছেন? ধর্ম নিয়ন্ত্রণ করেছেন। সেই ধর্মটা কখনো একটা উপাসনার মধ্যে আবদ্ধ নয়, যেটা আজকে নিয়ে কনফিউশন হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমাদের শাস্ত্রে ধর্মের সংজ্ঞা দিয়েছেন ধৃতি, ক্ষমা, অস্তেয়, শৌচম, ইন্দ্র নিগৃহ, ধীর বিদ্যা, সত্যম, ক্রোধ, দশক ধর্ম লক্ষণম। এখানে কেউ কোথাও বলেনি, তুমি শিবের করো, কোথাও দুর্গার করো, কালীর করো, রাধাকৃষ্ণ করো, সে কথা বলেনি। আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তাহলে স্বামীজি আপনি গেরুয়া কাপড় পরেছেন, আপনারা মন্দির করছেন, ঠিক, কিন্তু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা না থাকলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। এই তৈরি হবে এরকম চোর, ছেচর, ডাকাত, বদমাইশ, ধর্ষণকারী তৈরি। শুভেন্দু